আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের 11 নং প্রশ্ন সমাধান করব। তাই চলো আমরা কথা না মিলিয়ে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। আমরা দেখতেছি এখানে বলা আছে সামির একটি কোম্পানির কর্মকর্তা 2021 সালের মার্চ মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো। তার মানে এখানে যে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায় থেকে আমাদের এখানে কিন্তু দুইটা পার্ট করতে হয়, একটা উৎপাদন ব্যয় বিবরণী রিলেটেড ম্যাথ আর একটা হচ্ছে বেতন ও মজুরি রিলেটেড ম্যাথ। আজকে আমরা বেতন ও মজুরি রিলেটেড ম্যাথ করব এবং একই সাথে আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেতন বিবরণী থেকে কিভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখতেছি সামির একটা প্রতিষ্ঠানের অর্থাৎ কোম্পানির কর্মকর্তা, তার 2021 সালের মার্চ মাসে বেতন সংক্রান্ত তথ্য নিচে দেওয়া আছে। তার মানে তার 21 সালের মার্চ মাসে সে যে বেতন প্রতিষ্ঠান থেকে গ্রহণ করছে সেই সংক্রান্ত তথ্য প্রশ্নে দিয়ে দিছে। প্রথমেই দেওয়া আছে মূল বেতন 25,000 টাকা। এই মূল বেতন বলতে আমরা জানি যে একটা শ্রমিক বা একটা কর্মচারী কত টাকা বেতনের স্কেলে ওই প্রতিষ্ঠানে চাকরি করে। তাহলে সামির এই প্রতিষ্ঠানে 25,000 টাকা বেতন স্কেলে কর্মরত আছে। সে এই 25,000 টাকার উপর বেস করে আরো অন্যান্য সুবিধা পাবে, যেমন বাড়ি ভাড়া ভাতা পাবে, মহার্ঘ ভাতা পাবে, চিকিৎসা ভাতা পাবে। এগুলো কিন্তু মূল বেতনের উপর ভিত্তি করে। যদি আমাদের প্রশ্নে বিভিন্ন সুবিধার যেমন ভাতার পার্সেন্ট থাকে, অবশ্যই এটা আমাকে মূল বেতনের উপর প্রয়োগ করতে হবে বা কাটতে হবে। তাহলে সামিরের মূল বেতন 25,000 টাকা। এই মূল বেতনের উপর সে বাড়ি ভাড়া ভাতা পায় 50%, মহার্ঘ ভাতা পায় 20%, তার চিকিৎসা ভাতা টাকায় দেওয়া আছে 800 টাকা। তারপরে দেওয়া আছে যৌথ বীমা কর্তন। এগুলো আছে কর্তন, কারণ আমরা জানি যে একজন শ্রমিক বা কর্মচারীর যে বেতন বিবরণী বা মজুরি বিবরণী আমরা যাই প্রস্তুত করি না কেন, এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মোট উপার্জন আর একটা হচ্ছে মোট কর্তন। মোট উপার্জন থেকে কর্তন বিয়োগ করলেই আমরা মূলত নিট মজুরি বা নিট বেতন পাই। এখন কর্তন বলতে তার মোট উপার্জন থেকে প্রতিষ্ঠান কি কি কেটে নিবে। যৌথ বীমার কর্তন দেওয়া আছে 150 টাকা। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, এটা ভবিষ্যৎ তহবিল কথাটা ছিল, এটা আমি শর্ট করে লিখছি। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান মূল বেতনের এবং নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দান করে 10%। তাহলে ভবিষ্যৎ তহবিলে কর্মী 10% দান করে, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করে। এটা আমি পরবর্তীতে বুঝাচ্ছি। এই তথ্যগুলো আমাদের প্রশ্নে আছে। এখন কয়ে বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দানের পরিমাণ নির্ণয় করো। আমি যে জিনিসটা বুঝাতে চালাম সেই জিনিসটাই কিন্তু কয়েম নির্ণয় করতে বলছে, যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে। এই ভবিষ্যৎ তহবিল বলতে আমরা কি বুঝি? যখন আমি এই চাকরি থেকে অবসরে যাব তখন আমি এককালীন যে টাকাটা পাবো এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিলে আমি কিন্তু আমার টাকাই জমা রাখবো। এখন ভবিষ্যৎ তহবিলে আমি যত টাকা জমা রাখবো প্রতি মাসে বেতন থেকে ওটা কিন্তু ওই জায়গায় জমা হবে। প্রশ্নে যদি বলা থাকে যে ভবিষ্যৎ তহবিলে আমি যত টাকা জমা দেব আমার নিয়োগকর্তাও সমপরিমাণ টাকা দিবে, তার মানে আমি ভবিষ্যৎ তহবিলে মূল বেতন থেকে যত টাকা রাখতেছি আমার হয়ে আমার নিয়োগকর্তাও আমার জন্য তত টাকা রাখতেছে। তাহলে এখানে বিষয়টা তেমন হয়েছে, আমি মূল বেতনের 10% ভবিষ্যৎ তহবিলে রাখতেছি। তাহলে মূল বেতনের 10%, এখানে মূল বেতন কিন্তু 25,000 টাকা। তাহলে 25,000-এর 10% আগে তুমি বের করো। 25,000-এর যদি 10% কাটো, 25,000 এর 10% কাটলে তুমি আবার 2,500। তুমি তোমার মূল বেতন থেকে বা মোট উপার্জন থেকে এই 2,500 টাকা ভবিষ্যৎ তহবিলের জন্য জমা রাখতেছো। এখন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার নিয়োগকর্তাও তুমি যত টাকা জমা রাখো তোমার হয়ে তোমার নিয়োগকর্তা ওই ফান্ডে জমা রাখে। তাহলে তুমি জমা রাখতেছো 2,500 টাকা, সমপরিমাণ টাকাও তোমার নিয়োগকর্তা জমা রাখে। তার মানে 2,500 গুণন 2। কেন 2? কারণ 2,500 টাকা দুইজন রাখতেছো, তুমি শ্রমিক অর্থাৎ শ্রমিক তুমি রাখতেছো এবং মালিকও তোমার হয়ে তোমার জন্য রাখতেছে। তাহলে 2500 গুণন আমি 2 দেবো। তাইলেই তো আমি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কত টাকা জমা রাখতেছি সেটা পেয়ে যাবো। তাই আমরা এখানে বোর্ডে জিনিসটা না করি, আমি এখানেই দেখাচ্ছি 11 নং প্রশ্নের সমাধান। ক, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মীর ও নিয়োগকর্তার দানের পরিমাণ নির্ণয়। এইভাবে লিখবা, লিখে লিখবা, আন্ডারলাইন করবা। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান, আমি যে কথাটা বললাম আগে 25,000-এর 10% কাটবা 2500, তুমি স্বামীর তুমি 2500 টাকা জমা রাখবা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে, তোমার হয়ে তোমার মালিক অর্থাৎ নিয়োগকর্তাও জমা রাখবে। তাহলে এই 2500 টাকা কয়জন রাখতেছে ওই তহবিলে? 2 জন, শ্রমিক বা কর্মচারী এবং সমপরিমাণ টাকা রাখতেছে মালিক। তাই আমরা কি করতে পারি? 2500 গুণন 2, তাইলে তো আমরা পরিমাণটা পেয়ে যাবো 5,000 টাকা। এটা দেখাবো কিভাবে? এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান ব্র্যাকেটে 25,000 গুণন 10% ইন্টু 2। তাহলে 25,000-এর 10% 2500 গুণন 2, এই 5,000 টাকা। এটাই হচ্ছে
অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তা দানের পরিমাণ। ওকে, এই জিনিসটা আরেকটু বুঝার বিষয় আছে। তুমি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে তোমার মোট উপার্জন থেকে 2500 টাকা সরিয়ে রাখতেছো, এই 2500 টাকা আবার তোমার নিয়োগকর্তাও রাখতেছে। এই যে নিয়োগকর্তা যে তোমার জন্য 2500 টাকা ওই তহবিলে রাখতেছে, এটা প্রতি মাসে রাখতেছে, তাহলে প্রতি মাসে তোমার এই টাকাটা হাতে দিচ্ছে না। মানে নিয়োগকর্তা যে টাকাটা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে রাখতেছে, এই টাকাটা তুমি কিন্তু হাতে পাচ্ছ না, ওই ফান্ডে বা ওই অ্যাকাউন্টে তোমার নিয়োগকর্তাও রাখতেছে। তাহলে ওই 2500 টাকা তোমাকে প্রতি মাসে অতিরিক্ত তোমার নিয়োগকর্তা দিচ্ছে, তাহলে ওইটাও তো প্রতি মাসে তোমার উপার্জন। তাহলে এই নিয়োগকর্তার যে দানটা আছে, এটাকে প্রতি মাসে, মার্চ মাসের জন্য হোক, এপ্রিল মাসের জন্য হোক, ফেব্রুয়ারি মাসের জন্য হোক, ওই 2500 টাকা একবার তোমাকে উপার্জন হিসেবে দেখাতে হবে, ওই 2500 টাকা আরেকবার তোমাকে কর্তন হিসেবে দেখাইতে হবে। কারণ তোমাকে তো আগে নিয়োগকর্তা 2500 টাকা অতিরিক্ত দিচ্ছে, ওইটাই তুমি আবার কি করবা, আবার কর্তন হিসেবে বিয়োগ করবা। তাহলে একবার তুমি ওটাকে উপার্জন দেখাচ্ছ, আরেকবার তুমি ওটাকে কর্তন দেখাচ্ছ। কোনটা যেটা তোমাকে নিয়োগকর্তা দিচ্ছে, এটা একটা এডিশনাল অতিরিক্ত এখানে লেনদেন। ওকে, আমরা এটা বুঝতে পারলাম, আমরা ক করে ফেললাম। এখন ক্ষয় কি বলছে, নিট প্রদেয় বেতনের পরিমাণ নির্ণয় করো। নিট প্রদেয় বেতনের পরিমাণ নির্ণয় করে, এটা একদম সিম্পল। আমি তোমাদের তো বলছি যে আমরা যখন বেতন বা মজুরি রিলেটেড ম্যাথ করব, এখানে বেতন বা মজুরি বিবরণীতে আমি কি করবি, আমার প্রতিষ্ঠানে যে শ্রমিকরা কর্মরত আছে বা যে কর্মকর্তা কর্মচারীরা কর্মরত আছে, তারা মাস শেষে কত টাকা বেতন পায়, এই জিনিসগুলো আমি উপার্জন কর্তন আমরা ধাপে ধাপে দেখিয়ে আমরা কিন্তু তার নিট বেতন বা নিট মজুরিটা নির্ণয় করি। তাহলে আমি যখন নিট বেতন বা নিট মজুরি নির্ণয় করি, আমরা কি করি, আগে আমরা মোট উপার্জন বের করি, তারপরে আমরা মোট কর্তন বের করি, আমরা মোট উপার্জন থেকে কর্তন বিয়োগ করে আমরা এক্স্যাক্টলি নিট বেতন বা নিট মজুরি পাই। এখানেও তার ব্যতিক্রম না। এখানে ক্ষয় কি বলছে, নিট প্রদেয় বেতনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্রশ্ন থেকে যতগুলো উপার্জন আছে উপার্জনগুলোকে এক জায়গায় লিখতে হবে, প্রশ্ন থেকে যতগুলো কর্তন আছে কর্তনগুলোকে এক জায়গায় লিখতে হবে, উপার্জন থেকে কর্তন বিয়োগ করে আমরা নিট বেতন বা নিট মজুরি পাবো। এখানে যেহেতু বেতন, নিট বেতন পাবো। এই জন্য এখানেও আমি কি করব, বোর্ডে না করে এখানে আমি দেখাচ্ছি। এই যে আমরা লিখবো খ, নিট বেতনের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। যেহেতু এখানে সামের শুধু একাই, তাই এখানে নাম লেখার প্রয়োজন নেই, বিবরণ টাকা টাকা। তাহলে যেহেতু আমি নিট বেতন নির্ণয় করব, নিট বেতন নির্ণয়ের জন্য আমরা কি করব, আমরা আগে প্রশ্ন থেকে উপার্জন গুলো নিব। উপার্জন মানে কি, মূল বেতনের সাথে অন্যান্য আমরা যে সুবিধাগুলো পাচ্ছি বা যে ভাতাগুলো পাচ্ছি, মূল বেতন বা মজুরির সাথে ওগুলো যোগ করলে আমরা মোট উপার্জন পাবো। তাহলে আমরা দেখতেছি আমাদের প্রশ্নে বলাই আছে আমাদের, অর্থাৎ সামিরের মূল বেতন কিন্তু 25,000 টাকা। তাহলে আমি লিখবো ক, উপার্জন সমূহ, প্রথমে লিখবো মূল বেতন 25,000 টাকা। আমার প্রশ্নে বলাই আছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%। দেখো এই যে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%, তাহলে 25,000-এর 50% হচ্ছে তোমার 12,500 টাকা। আবার মহার্ঘ ভাতা 20%, 25,000-এর 20% 5,000 টাকা। চিকিৎসা ভাতা 800 টাকা। এগুলো সব তুমি এখন লিখবা। এই দেখো তুমি লিখবা খ, নিট বেতনের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা, উপার্জন সমূহ লিখবা মূল বেতন 25,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 50% কেটে পেলা 12,500 টাকা, মহার্ঘ ভাতা 20% কেটে পেলা 5,000 টাকা। সবসময় এটা মূল বেতন বা মজুরির উপর কাটতে হবে। তারপরে চিকিৎসা ভাতা আমার 800 টাকা দেওয়া আছে, লিখবো। এখন আমি তোমাকে যে ব্যতিক্রম বিষয়টা বললাম, এখানে কিন্তু অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে, দেখো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা যত টাকা জমা দেয় বা কর্মী যত টাকা জমা দেয়, নিয়োগকর্তাও কিন্তু তত টাকা জমা রাখে। তার মানে এই যে নিয়োগকর্তা তোমাকে প্রতি মাসে যে অতিরিক্ত 2,500 টাকা দিচ্ছে, তোমার হাতে দিচ্ছে না, কিন্তু তোমার ভবিষ্যতের জন্য তুমি যখন রিটায়ারমেন্টে যাবা, ওই জায়গায় প্রতি মাসে 2,500 টাকা তোমার জন্য রাখতেছে। তাহলে আলটিমেটলি এটা তোমার কি প্রতি মাসের উপার্জন না? তাই তোমাকে কি করতে হবে, এই অতিরিক্ত যেটা উপার্জন, এই যে ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান, তোমাকে এইটা উপার্জন হিসেবে দেখাতে হবে। কত টাকা দেখাবা, 2500 টাকা। এখন তুমি মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান 2,500 টাকা, এগুলো সব যোগ করলে তুমি কিন্তু মোট উপার্জন পাবা। এটা মোট উপার্জন 45,800 টাকা। তাহলে মার্চ মাসে সামিরের মোট উপার্জন, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে মোট পাওনা 45,800 টাকা বেতন পাবো। বাট সামিরের এগেইনস্টে এই 45,800 টাকার চেক ইস্যু হবে না। এটা প্রতিষ্ঠান হিসাব করে দেখছে যে আসলে প্রতিষ্ঠানের কাছ থেকে সামির মোট কত টাকা পাওনা আছে, মোট পাওনা আছে 45,800 টাকা। এর বিপরীতে প্রতিষ্ঠান কি করবে, এইখান থেকে কর্তন গুলাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান সামিরের নামে চেক ইস্যু করবে। তাই আমরা এখন লিখবো খ, কর্তন সমূহ। এই প্রতিষ্ঠানের বা এই অঙ্কে আমাদের কর্তন কিন্তু সামিরের দুইটা আছে। কিভাবে দুইটা আছে, প্রশ্নেই বলা আছে। কর্মীর
যৌথ বিমা কর্তন, কর্মীর দান, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান। ওকে, দুইটা কর্তন আছে, তাই আমি লিখবো নিচে যৌথ বিমা কর্তন সমূহ দিয়ে যৌথ বিমা 150 টাকা। আর যে কথাটা বললাম এখানে নিয়োগকর্তার দান অটোমেটিকলি একবার উপার্জন, অটোমেটিকলি একবার কর্তন, যদি নিয়োগকর্তার দানটা থাকে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে। আর যদি নিয়োগকর্তা দানের কথা কিছু বলা না থাকে, শুধু অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মচারী বা কর্মকর্তা দান করে, তখন ওটাকে আর আমি উপার্জন হিসেবে দেখাবো না, সরাসরি শুধু কর্তন হিসেবে ট্রিট করব। তাহলে কর্মীর দানটা শুধু কর্তন, বা নিয়োগকর্তা যেটা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দিচ্ছে ওটা একবার উপার্জন, আরেকবার কর্তন। তাহলে তুমি উপার্জন দেখাইছো একবার 2500 টাকা, তোমার দানটা তো কর্তনেই, সেই সাথে ওই টাকাটা তো তুমি হাতে পাবা না, তোমার ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। তাহলে তুমি যদি ওই টাকাটা হাতে না পাও, তুমি তো এখানে এই যোগ করে রাখছো 50,800 টাকার মধ্যে এই টাকাটা যোগ করা আছে, তো ওটা বাদ দিতে হবে। তাই ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান 5000 টাকা, এই দুজনের টাকাটা বিয়োগ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তোমার কর্তন হবে 5150 টাকা। এখন আমরা কি জানি, নিট বেতন বা মজুরি নির্ণয়ের জন্য আমরা মোট উপার্জন থেকে মোট কর্তন যদি বিয়োগ করি, আমরা নিট বেতন বা মজুরি পাবো। তাই আমরা লিখবো, এই দেখো, অতএব নিট বেতন, যেহেতু নিট বেতন, ক মাইনাস খ, ক হচ্ছে মোট উপার্জন, খ হচ্ছে মোট কর্তন। তাহলে আমাদের উপার্জন কত? উপার্জন 45,800 টাকা। সেখান থেকে আমি 5150 টাকা যদি বিয়োগ করি, আমরা কিন্তু অ্যান্সার পাবো 40,650 টাকা। এটাই হচ্ছে আমাদের মার্চ মাসের সামিরের নিট বেতন, 40,650 টাকা। তাহলে প্রতিষ্ঠান সামিরের এগনিস্টে 40,650 টাকার চেয়ে কিছু করবে। ওকে, কিন্তু প্রতিষ্ঠান সামিরের এগনিস্টে বেতন বাবদ ব্যয় দেখাবে 45,800 টাকা। আসলে প্রকৃত বেতন বাবদ ব্যয় হচ্ছে 45,800 টাকা, কিন্তু মাস শেষে সামির এই প্রতিষ্ঠানের ব্যয় অ্যাকাউন্ট থেকে উইথড্র করবে কত? 40,650 টাকা। বেতন বাবদ উত্তোলন করবে 40,650 টাকা। তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সার হচ্ছে 40,650 টাকা। আমাদের খ ডান। ওকে, এখন আমরা গ করবো। গয় কি বলছে? বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। এখন আমরা এই যে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা, মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা, এটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। আমরা যখন বেতন বিবরণী হতে, মজুরি বিবরণী হতে জাবেদা করব, জাবেদা মূলত 3টা করব। এটা খুব ভালোভাবে আগে আমাকে বুঝতে হবে। জাবেদা মোট 3টা করব। প্রথমে জাবেদা করব যে প্রতিষ্ঠান কর্মচারীর জন্য কত টাকা বেতন ব্যয় দেখাবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠান মোট উপার্জন যত, কর্মচারীর জন্য মোট উপার্জনটা হিসাবের বহিতে বেতন হিসাবে ট্রিট করবে, যে বেতন ব্যয় এত টাকা। ওকে, তাহলে আমি যখন জাবেদা করব, মোট উপার্জনের জন্য একটা জাবেদা করব, নিট উপার্জনের জন্য একটা জাবেদা করব, এবং নিট উপার্জন বাবদ আমি যে চেক ইস্যু করব তার জন্য একটা জাবেদা করব। তাহলে আমি আবারও বলতেছি, আমরা যখন বেতন বিবরণী থেকে, মজুরি বিবরণী থেকে জাবেদা করব 3টা। আমি একটু প্র্যাকটিক্যালি এখন আসি। আমরা আসলে ক্ষয়ে এই যে নিট পদীয় বেতনের পরিমাণ যে নির্ণয় করছি, ওইখানে কিন্তু আমরা নির্ণয় করছি উপার্জন কত, কর্তন কত। আমরা প্রথমে যে জাবেদাটা করব, আমরা মূলত জাবেদাটা করব উপার্জনের জন্য। এই দেখো 45,800 টাকা। তাহলে স্বামীর এই প্রতিষ্ঠান থেকে এই মাসে 45,800 টাকা বেতন পাওনা আছে। 45,800 টাকা, এটা মোট উপার্জন, তার পাওনা 45,800 টাকা। এইটাকে আমি আগে বেতন হিসাবে থাকলে বেতন হিসাবে হিসাবের বইতে রেকর্ড করব, মজুরি হিসাবে থাকলে মজুরি হিসাবে হিসাবের বইতে রেকর্ড করব। তাহলে এখন আমি অঙ্ক করতেছি 2021 সালের মার্চ মাসের জন্য। আমি লিখবো খাতায় গ জাবেদা। প্রথমে লিখবো তারিখের ঘরে তারিখ বিবরণ, এগুলো তো জানো জাবেদার ছক। তুমি লিখবা তারিখ 2021 মার্চ 31, হিসাব করে শেষের তারিখ দিবা। প্রথমে তুমি মোট উপার্জনের জন্য জাবেদা করবা। মোট উপার্জন বেতন হলে বেতন ব্যয় দেখাবা, মজুরি হলে মজুরি ব্যয় দেখাবা। তাহলে আমরা জানি ব্যয় হলে ডেবিট হয়, তাই আমি জাবেদা করব বেতন হিসাব ডেবিট। কত টাকা? 45,800 টাকা। তাহলে মোট উপার্জন। এই টাকাটাই কিন্তু আমি স্বামীরকে দিব না, আমি পরবর্তীতে দিব। তাহলে আপাতত স্বামীর এই প্রতিষ্ঠানের কাছে পাওনা আছে 45,800 টাকা। যেহেতু বেতন হিসাব ডেবিট, বেতন বাবদ স্বামীরকে এখনো টাকা দেওয়া হয় নাই, তাই প্রতিষ্ঠান এই মোট টাকাটাকে প্রদেয় বেতন বা বকেয়া বেতন হিসাবে, চলতি দায় হিসাবে ক্রেডিট করবে 45,800 টাকা। তাহলে প্রথম জাবেদাটা বেতন হোক আর মজুরি হোক, মোট উপার্জনের জন্য হবে। বেতন হলে বেতন হিসাব ডেবিট, মজুরি হলে মজুরি হিসাব ডেবিট। এবং যেহেতু এই টাকাটা এখনো পরিশোধ করা হয় নাই, প্রতিষ্ঠান স্বামীর কাছে বা কর্মচারীর কাছে বা শ্রমিকের কাছে ঋণী আছে, তাই বকেয়া বেতন হিসাব ক্রেডিট বা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করতে হবে দায়ে ধরে 45,800 টাকা, ওই টাকাটাই। এটা হচ্ছে প্রথম জাবেদা। এখন প্রথম জাবেদা, এই যে আমরা দায়ের যে সৃষ্টি করলাম, দ্বিতীয় জাবেদায় এসে এই দায়টা আমরা পরিশোধ করব। এখন দায়টা যে আমি পরিশোধ করব সেটা নিট বেতন বা মজুরি দ্বারা, এই যে 40,650 টাকা দ্বারা। অর্থাৎ দ্বিতীয় জাবেদা হবে 40,650 টাকার জন্য। কিভাবে হবে? আমি প্রথম জাবেদা এই যে প্রদেয় বেতন হিসাবকে যে ডেবিট ক্রেডিট করলাম,
দ্বিতীয় দাবিতে এসে এই দায়টাকে আমি হ্রাস করব। আমরা জানি দায় বাড়লে ক্রেডিট হয়, দায় কমলে কি হবে? ডেবিট হবে। এই জন্য আমরা প্রথম দাবিতে থেকেই এই যে প্রদেয় বেতন হিসাব ডেবিট করব দায় কমানোর জন্য। কত টাকা দায় বাড়াইছিলাম? কত? 45,800 টাকা। কারণ এই টাকাটা তো আমি সামিরকে দিব না, আমি তো নিটটা দিব। তাইলে আমরা প্রদেয় বেতন হিসাব ডেবিট করলাম 45,800 টাকা। এখন আমরা দ্বিতীয় দাবিতে মূলত এই নিট যে বেতনটা আমি সামিরকে দিব বা যদি মজুরি থেকে যে মজুরিটা দিব এটার জন্য ভাউচার তৈরি করব। এই ভাউচারটা কিন্তু আমরা দেইনি, কেবল তৈরি করতেছি। কার এগনিস্টে? সামিরের এগনিস্টে। এই যে ভাউচারটা যে তৈরি করতেছি তাহলে সামির তো টাকা পাবে। এই জন্য আরেকটা দায়ের সৃষ্টি হবে, সেটা হচ্ছে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। তাহলে ভাউচারটা আমি যখন তৈরি করব কার এগনিস্টে তৈরি করতেছি? কর্মচারী, কর্মকর্তা বা শ্রমিকের এগনিস্টে। এই জন্য আমরা প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট করবো। এটা আবার চলতি দায় হবে। সেটা নিট টাকাটা কত টাকা? 40,650 টাকা। ভালো করে বোঝো এটা। এখন আমি ডেবিট করলাম কত? 45,800 টাকা। আমি প্রথম দায়টাকে কমানোর জন্য আমি এই দায়টাকে কমিয়ে আবার নতুন একটা দায় সৃষ্টি করলাম, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। সেটা কিন্তু ওই টাকার সমপরিমাণ না, এখানে নিট টাকা, এটা কিন্তু নিট আমার, এটা হচ্ছে নিট টাকার দ্বারা আমি কিন্তু এখানে নতুন একটা দায় সৃষ্টি করলাম, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। তাহলে আমার দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট তো সমান করতে হবে। তাহলে আমি ডেবিট ক্রেডিট সমান করার জন্য কি করব? কিছুই করব না। তোমার যে কর্তনগুলো আছে, এই যে কর্তনগুলো আছে, এই কর্তনগুলোকে তুমি ক্রেডিট করবা। যতগুলো কর্তন থাকবে সবগুলোকে তুমি ক্রেডিট করবা। প্রদেয় ভাউচার ক্রেডিট হবে, কর্তনগুলা ক্রেডিট হবে দ্বিতীয় দাবিদায়। কর্তন এখানে কি আছে? যৌথ বিমা, 150 টাকাই দেখো, যৌথ বিমা ক্রেডিট 150 টাকা। তারপরে কর্তন কি আছে? ভবিষ্যৎ তহবিলে প্রদান। এই যে ভবিষ্যৎ তহবিল হিসাব, দেখছো? তাহলে ভবিষ্যৎ তহবিল এখানে যেহেতু দুইজনে দিছে, কর্মীও দিছে, নিয়োগকর্তাও দিছে, তাই 5,000 টাকা লিখবো ক্রেডিট। তার মানে যতগুলো কর্তন থাকবে, যেমন টাকা থাকবে, আমি সেই কর্তনগুলোকে ক্রেডিট করব। এখন আমি যদি এই টাকাগুলোকে যোগ করি তাহলে আমার কিন্তু 45,800 টাকাই হবে। তাহলে আমরা ব্যাখ্যায় কি লিখবো? বেতনের ভাউচার প্রস্তুত করা হলো। দ্বিতীয় দাবিদায় আবার আরেকটা দায়ের সৃষ্টি হলো, প্রদেয় ভাউচার হিসাব। এই দায়টা কেন সৃষ্টি হয়েছে? নিট বেতন বা নিট মজুরির জন্য। তার মানে যে মাসের জন্য আমি বেতন বিবরণী, যে মাসের জন্য আমরা মজুরি বিবরণী বা যে সপ্তাহের জন্য করতেছি না কেন, আমরা আসলে সপ্তাহ শেষে বা মাস শেষে শ্রমিককে বা কর্মকর্তাকে বা কর্মচারীকে এই টাকাটা পে করবো। এই 40,650 টাকাটাই পে করব। এই 40,650 টাকার জন্য আমরা চেক ইস্যু করবো, মানে চেকের মাধ্যমে আমি এই টাকাটা পরিশোধ করব। ওকে, এই জন্য আমি তৃতীয় দাবিতে যখন আসবো এই দায়টা এখন আমরা হ্রাস পাবে, যেহেতু আমি পরিশোধ করবো। কর্মচারী তো আমার কাছে এই টাকাটা পাবে এই মাসে 40,650 টাকা। এই 40,650 টাকার জন্য আমি কি করছি? প্রদেয় ভাউচারকে ক্রেডিট করছি। এখন যেহেতু আমি কর্মচারী সামিরকে চেক দিব, তাহলে আমার এই প্রদেয় ভাউচার হিসাব নামক দায়টা কমবে। যেহেতু চেক দিচ্ছি, টাকাটা কোথা থেকে কমবে? ব্যাংক থেকে। ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে তৃতীয় দাবিটা দেও, তৃতীয় দাবিদার দায় কমার জন্য ডেবিট হবে। আর যেহেতু আমি চেক দিব, আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কত টাকা? নিট টাকাটা 40,650 টাকা। 40,650 টাকা। তাহলে মূল পয়েন্টটা কি? আমরা তিনটা দাবিদা করব। প্রথমে মোট উপার্জনের জন্য দাবিদা করলে ওইখানে আমাদের প্রদেয় বেতন থাকলে প্রদেয় বেতন, মজুরি থাকলে মজুরি নামক দায়ের সৃষ্টি হবে, প্রদেয় বেতন বা মজুরি হিসেবে ক্রেডিট হবে। দ্বিতীয় দাবিদায় গিয়ে আমি ওই দায়টাকে কমানোর জন্য ডেবিট করব, করে প্রদেয় ভাউচার হিসেবে ক্রেডিট করব। প্রদেয় ভাউচারকে ক্রেডিট করব নিট বেতন থাকলে নিট বেতন দ্বারা, নিট মজুরি থাকলে নিট মজুরি দ্বারা। আর যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমাকে ডেবিট ক্রেডিট সমান করতে হবে, আমি কি করব? যতগুলো আমাদের প্রশ্নে কর্তন আছে কর্তনগুলোকেও ক্রেডিট করব। ওকে, 3 নম্বর দাবিদায় এসে কি করব? আমি 2 নম্বর দাবিদায় এই যে আবারও একটা দায় সৃষ্টি করছি, প্রদেয় ভাউচার হিসেব ক্রেডিট, আমি চেক ইস্যু করার মাধ্যমে এই দায়টা পরিশোধ করব। যেহেতু আমি কর্মচারীকে মাস শেষে চেক দিব, তাই আমার প্রদেয় ভাউচার হিসাব নামক দায়টা কমে গেল। আর যেহেতু টাকাটা ব্যাংক থেকে চলে যাবে, ব্যাংক হিসাবকে ক্রেডিট করব নিট টাকাটা। এই হচ্ছে আমাদের বেতন বা মজুরি সংক্রান্ত জাবেদা। মনে হয় না এই ক্লাসটা করার পর আর জাবেদা সংক্রান্ত কোনো ধরনের সমস্যা থাকবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।